নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। ঢাকার বাতাস অস্বাস্থ্যকর কিংবা ঢাকার বাতাস চরম অস্বাস্থ্যকর, বায়ু দূষণের শীর্ষে ঢাকা, এই ধরনের শিরোনামগুলো আমাদের প্রতিদিনকার খবর। এর পাশাপাশি বৈশ্বিক মানদণ্ডে একটি বসবাসযোগ্য নগরের যে সকল সূচক রয়েছে সেদিক বিবেচনায় ঢাকা কিন্তু বরাবরই তলানির দিকে থাকছে। তবে ঢাকা যেহেতু আমাদের রাজধানী এবং আর্থসামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপটের গুরুত্ব অনন্য, সে কারণে আমরা ঢাকা নিয়ে ব্যাপক আলোচনা করি। যেটি নিয়ে আলোচনা করি না সেটি হচ্ছে আমাদের দেশের অন্যান্য শহর নগর আসলে কোন পথে হাঁটছে। আমাদের অন্যান্য শহর নগরগুলোতেও যে হারে উন্নয়নযজ্ঞ চলছে এবং সেই শহরগুলো আসলে যে পরিস্থিতির দিকে এগোচ্ছে, সেটিও যে আগামী 10 বছর পর ঢাকার মতো বসবাস অযোগ্য হয়ে উঠবে না তার নিশ্চয়তা কি, এবং সেই শহরগুলোকে বসবাসযোগ্য রাখতে হলে, সবুজ ও মানবিক ন্যায্য নগর হিসেবে রূপান্তরিত করতে হলে আমাদের করণীয় কি, সেই বিষয়গুলি নিয়েই কথা বলবো আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আজকের নির্মাণ রসায়নে নগর নির্মাণ নিয়ে আমাদের আলাপ, এবং আমাদের আজকের অতিথি পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সভাপতি। স্যার, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের সময় দিয়েছেন। শুরুতে যে বিষয়টা বলতে চাই যে আসলে ছোটবেলা থেকে শুনে এসেছি, মুরব্বীরা বলতেন যে সুবহে সাদিকের বাতাসটা যখন আসে ফজরের পর, সেই সময় সেই বাতাসটা গায়ে লাগালে আসলে রোগ শোক কমে যায় বা শরীর মন প্রশান্ত থাকে। তো ঢাকায় যখন ফজরের পর বারান্দায় দাঁড়াই, আমার নাকে আসলে পোড়া গন্ধ লাগে। তো আমরা আসলে এই পরিস্থিতির দিকে চলে গেলাম কেন, এবং এর থেকে আদৌ কোনো পরিত্রাণ আছে কিনা স্যার? ধন্যবাদ আপনাকে। এখন বায়ু দূষণের যে কথাগুলো আপনি বললেন, এই বায়ু দূষণের কনসেন্ট্রেশনটা কোন কোন জায়গাগুলোতে বেশি, যেখানে মানুষের কাজকর্ম বেশি, কর্মকাণ্ডগুলো বেশি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি, রাস্তাঘাটে যানবাহন বেশি চলাফেরা করে, এবং আশপাশে যেখানে ব্রিকফিল্ডগুলো আছে, এরকম জায়গাগুলোতে মূলত বায়ু দূষণের শিকার হয় বেশি। এখন বাংলাদেশে একটা ছোট্ট একটি রাষ্ট্র, আপনি যদি দেখেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের দিকে, সেখানে আয়তনের দিক থেকে হয়তো তার র্যাঙ্কিং হচ্ছে 93-94 দিকে, কিন্তু জনসংখ্যার বিচারে ওয়ার্ল্ডের 8th অষ্টম বৃহত্তম জনগোষ্ঠী এই অঞ্চলে এই দেশে বসবাস করে। সুতরাং এই সারা বাংলাদেশে জনসংখ্যার যে ঘনত্ব, সেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে পুরো বাংলাদেশটাই হচ্ছে একটা শহরের মতো। তো সেখানে বাংলাদেশে, তারপর আমরা বলছি গ্রাম এবং শহর। আর বাংলাদেশের যেই প্রধান নগরীগুলো, তার মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম বা রাজশাহী, খুলনা এগুলো হচ্ছে বড় শহর। তার পাশাপাশি আজকাল সিলেট এবং বগুড়ার কথা আসে, নারায়ণগঞ্জের কথা আসে। এখানেও আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক অনেক বেশি, এবং এখানে মানুষের যে সমাগম এটা অনেক বেশি হয়েছে। এখন মানুষ কেন আসে? মানুষ আসে এইসব শহরে মূলত কাজের সন্ধানে আসে। তার পাশাপাশি হেলথ কেয়ার এবং এডুকেশন আরও দুটো প্রধান কারণ। তো আপনি যতদিন পর্যন্ত সারা বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা না করতে পারবেন, সারা বাংলাদেশের অন্যান্য জেলা শহরে বা পৌরসভাগুলোতে তার আশপাশে কর্মসংস্থান তৈরি করতে না পারবেন, ভালো স্বাস্থ্যসেবা না দিতে পারবেন, বা পড়াশোনার ভালো ব্যবস্থা না করতে পারবেন, ততদিন পর্যন্ত মানুষ কিন্তু বড় শহরমুখী হবে। মানুষ তো এখানে আসে সেই সেবাগুলো নিতে, সেই কাজের সন্ধানে মূলত আসে। আমি ইদানিং কয়েকটা মফস্বল শহর ঘুরে এলাম, সেখানে গিয়ে দেখলাম যে সেখানকার বাতাসেও প্রচণ্ড ধূলিকণা, কিংবা সেখানে এক ধরনের টক্সিক স্মেল, অথবা আমি যদি সেখানে বিল্ডিং যেভাবে তৈরি হচ্ছে সেদিকে যদি তাকাই, যে 2 ফিটের সেটব্যাক ছেড়ে এক একটা বিল্ডিং, এবং তার যে প্লাম্বিংয়ের যে ফিক্সচার, সে ড্রেনেজটা রাস্তার উপরে পানি ছড়িয়ে পড়ছে, এবং সেই বিল্ডিংগুলো তৈরি করার সময়ও যে পরিমাণ ধুলাবালি চারপাশে ছড়াচ্ছে, এই যে একটা নির্মাণযোগ্য সারাক্ষণ চলছে এবং এর মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে, তার মানে তো স্যার ঢাকার বাইরে গিয়েও আমি সেই স্বস্তিটা পাচ্ছি না। অর্থাৎ স্বস্তি আপনি সেখানেও পাবেন না। তার কারণ হচ্ছে যে এটা তো এত বড় একটা নির্মাণযোগ্য, এটা কিন্তু সহজ কথা নয়।
সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, আপনার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ব্যাপার আছে, সেখানে রাস্তাঘাট, বায়ু দূষণ থেকে শুরু করে ভবনগুলো নির্মাণ পদ্ধতি, এটা একটা বিরাট কর্মযজ্ঞ। যে কর্মযজ্ঞকে আপনার নিয়ন্ত্রণেরও প্রয়োজন আছে, নিয়ন্ত্রণ করতে হবে, যেটা আমরা টেক্সট বুকগুলোতে আমরা যেভাবে প্রেসক্রাইব করি, বিল্ডিং কোডে আমরা করি, আইনের মধ্যে করি, ইমারত নির্মাণ বিধিমালা অথবা আপনি বিল্ডিং কনস্ট্রাকশন আইন যেটা আছে। তো এই আইনগুলো যখন তৈরি করা হয়, আইনের মধ্যে তো একটা মানে সুন্দর শহর তৈরি করার উদ্দেশ্যেই এগুলো করা হয়, কিন্তু এটাকে বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন করার জন্য যে সকল স্থানীয় পর্যায়ে যে সকল কর্তৃপক্ষ আছে বা লোকাল গভর্নমেন্টগুলো আছে, স্থানীয় সরকারের, সেখানে মিউনিসিপ্যালিটি অথবা সিটি কর্পোরেশন, যেখানে সিটি কর্পোরেশন আছে, তো এদের সেখানে এটাকে বাস্তবায়ন করার মতো যথাযথ মানুষটা কি আছে কিনা, সেখানে একজন আর্কিটেক্ট আছে কিনা, একজন প্ল্যানার আছে কিনা, একজন এনভায়রনমেন্টালিস্ট আছে কিনা। আপনি তো ইউরোপের একটা ওয়ার্ল্ড লেভেলেও আপনি এই ধরনের কর্মদক্ষ মানুষকে পাবেন। আজকে আমরা যখন উদাহরণ দিই বিদেশের কথা, তাদের সেই সেট আপ আছে, তাদের সেই জ্ঞান আছে এবং তারা সেটাকে বাস্তবায়ন করে। আপনি এখানে বাস্তবায়ন করতে পারবেন না। আপনি ঢাকা শহর স্ট্যাটিস্টিক্সটা আমরা জানি কী পরিমাণ অনিয়মের মধ্য দিয়ে বিল্ডিংগুলো তৈরি হয়, জেলা শহরগুলোতে তার চেয়েও বেশি হয়। সেখানে এটা দেখভাল করার কোনো মানে মানুষ নেই। তো ফলে যেটা হয় যে অনিয়মটাই একটা নিয়মের মধ্যে পরিণত হয়, অনিয়ন্ত্রিতভাবে এই বিল্ডিং তৈরি হয়, ওয়েস্ট ওয়াটারটা রাস্তায় গিয়ে পড়ে, সরাসরি মানে টয়লেটের পানিতে এসে নালায় পড়ে, সেগুলো আলটিমেটলি তো নদীতে যায়, খালে যায় এবং নিচু এলাকাগুলোতে যায়। তো যেটা আপনি বলছিলেন যে ওই যে সুবে সাদিকের কথা, যখন মানুষের অ্যাক্টিভিটি কমে যায় তখন হয়তো ধুলাবালিগুলো সেটেলড হয়ে যায়, একটা নির্মল বাতাস আপনি পান, কোনো কোনো জায়গায় ভোরবেলা পাওয়া যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক শহরে সে ওই সময় পাবেন না, কারণ সারা রাত ধরে গাড়ি চলে। কিন্তু ছোট শহরগুলোতে কিন্তু এখনও মানুষ এখনও কম আছে, এটা চাইলে এখনও সুন্দর করে তৈরি করা যায়। উদ্যোগটা দরকার আমাদের সরকারি পর্যায়ে, সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, যারা উন্নয়নের সাথে কাজ করে, উন্নয়ন নিয়ন্ত্রণের জায়গায় কাজ করে, তাদের সেখানে কর্মদক্ষ মানুষ লাগবে এবং আইনের যথাযথ প্রয়োগ লাগবে। আমরা এই প্রয়োগটা কেন করতে পারি না? এক হচ্ছে যে আমাদের মানে প্রয়োগ করার যে মানুষগুলো, সে মানুষগুলোর হয় সে থাকে না, মানে নেই, অথবা থাকলেও তার কাজের পরিমাণ অনেক বেশি, সে কাজগুলো করতেও পারে না। আরেকটা জিনিস তো আছে, দুর্নীতি তো প্রত্যেকটা জায়গাতেই আছে, সেটা ঢাকা শহর থেকে শুরু করে একদম মফস্বল গ্রাম পর্যন্ত সব জায়গায় আছে, যে যার জায়গাতে এই ধরনের একটা ম্যাল প্র্যাকটিসের মধ্যে আছে। অন্যান্য শহরের যে প্রসঙ্গ আপনি বলছিলেন যে কর্মদক্ষ মানুষ নেই যারা আসলে উন্নয়ন নিয়ন্ত্রণ করবেন, কিন্তু আইনি বিধি মোতাবেক যদি দেখি যে প্রতিটা পৌরসভায় কিন্তু স্থপতি ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এবং প্ল্যানার্স ইনস্টিটিউটের প্রতিনিধি আছে, যারা হয়তো তিন মাস বা 4 মাস পর পর একটা রিভিউ মিটিংয়ে বসেন, সেখানে বসে হয়তো কিছু স্ট্রাকচার তারা অ্যাপ্রুভ করেন। তো সেটা এক ধরনের বাই বুক বলি বা বাই ল, সেটা তো হচ্ছে, কিন্তু তারপরও কেন পরিস্থিতিটা এমন? আর সেটা যদি আমরা রাতারাতি একটা পরিবর্তন চাই, ধরে নিচ্ছি যে সরকারের হয়তো সদিচ্ছা আছে, এখন আমরা পরিবর্তন করব, যদি এখনকার ট্রেন্ডি ওয়ার্ড বলি যে সংস্কার করব, তো সেই ক্ষেত্রে সংস্কার করতে গেলে আসলে আমাদের কি দরকার? মানে ঘাটতিটা যদি চোখে আঙ্গুল দিয়ে একটু দেখিয়ে দেন। স্থানীয় সরকার যে কমিশনটা হয়েছে, সেখানেও ওই কমিশনের সাথে আমি কথা বলার সুযোগ হয়েছিল, সেখানেও কিন্তু আমি একই কথা বলেছি যে দেখেন, মানে আপনি হায়ার করে লোকজন আনতে পারেন হয়তো একটা কাজ করানোর জন্য, যেটা আপনিও বলছিলেন যে আমাদের উপজেলা পরিষদেও এরকম কিছু কমিটি হয়েছে, পৌরসভাতেও কিছু কমিটি হয়েছে, যারা শুধুমাত্র বিল্ডিং অ্যাপ্রুভালের দিন একটা মিটিংয়ে গিয়ে অংশগ্রহণ করে, এবং সেটাও কতটা এফেক্টিভ হচ্ছে সেটা আপনি জানেন, একেবারেই মানে কম ইফেক্টিভ হয়। হাজারে হাজারে বিল্ডিং কিন্তু তৈরি হয়ে যায় উইদাউট এনি অ্যাপ্রুভাল। অল্প কিছু অ্যাপ্রুভালের জন্য আসে, সেখানে ওই কমিটিটা কাজ করে, কিন্তু কি অ্যাপ্রুভ করলো আর বাস্তবে কি হলো, কনস্ট্রাকশন হলো, তার মধ্যে অনেক তফাৎ আপনি দেখতে পাবেন। ফলে অ্যাপ্রুভালটা যদি হয়েও থাকে, সেটা কিন্তু শেষ না, আপনাকে আসলে ওই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে ইনস্টিটিউশন, যেটা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অথবা উপজেলা, সেই সকল জায়গাতে আপনাকে এই কর্মদক্ষ লোকটাকে লাগবে। এটা শুধুমাত্র কোনো একটা ইনস্টিটিউটের মানে প্ল্যানিং ইনস্টিটিউট অথবা আর্কিটেক্ট ইনস্টিটিউটের প্রতিনিধি দিয়ে একটা মিটিংয়ে সম্ভব না। লাগবে হচ্ছে স্থানীয় সরকারের
ওই উপজেলাতে, পৌরসভাতে এবং সিটি কর্পোরেশনে যথেষ্ট পরিমাণে কর্মদক্ষ লোক লাগবে। সারা বাংলাদেশে আপনি ক্লাইমেট অ্যাডাপ্টেশন যে প্ল্যানটি বাংলাদেশে আছে, জি সেই অ্যাডাপ্টেশন প্ল্যানের মধ্যেও সারা বাংলাদেশকে 13টা বড় জোনে ভাগ করা। এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ক্লাইমেটের ভালনারেবিলিটিকে বিবেচনা করে। এখন ধরেন দক্ষিণাঞ্চলে যে সকল জেলা শহরগুলো আছে এবং তার যে শহরগুলো আছে, জনপদগুলো আছে, তার যে ক্লাইমেটিক স্ট্রেসেসগুলো আছে, সেখানে লবণাক্ততা আছে, আপনার টর্নেডো আছে, সাইক্লোন আছে। আবার সুনামগঞ্জে যদি যান আপনি, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, ওই অঞ্চলে আবার হাওর বেসিনের বন্যা, তাহলে তাকেও বিবেচনা করতে হবে সেই ক্লাইমেটিক ইস্যুগুলোকে চিন্তা করে। আবার যদি আপনি কুড়িগ্রাম, গাইবান্ধা ওই অঞ্চলে যান, সেখানে চরাঞ্চল আছে, চরাঞ্চলের স্ট্রেসগুলো আবার ভিন্ন রকমের। আবার এর বাইরেও যদি আপনি দেখেন, বাংলাদেশে এখন বড় ধরনের একটা পরিবর্তন এসছে, সেটা হচ্ছে যে মে, জুন এই সময়টাতে একটা লম্বা সময় আপনার টেম্পারেচার থেকে অনেক হাই, এবং শহর এলাকায় তার চেয়েও বেশি। ঢাকা শহরে একটা সময় অসহ্য গরম পড়ে। তো এইগুলোকে এই যে ক্লাইমেট চেঞ্জের কারণেও যেই ধরনের অবস্থা তৈরি হয়েছে, স্থানভেদে এগুলোর ডিল করার প্রক্রিয়াও কিন্তু ভিন্ন রকমের। তো এটা শুধুমাত্র ঢাকাকে অনুসরণ করলেই চলবে না, এগুলাকে স্থানীয়ভাবে কন্টেক্সচুয়ালাইজ করাও লাগবে। এটা এখনও সম্ভব। তো সেখানে দরকার হচ্ছে ভালো একটা পরিকল্পনা, ভালো কিছু আইন এবং তার প্রয়োগ। এই প্রয়োগটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা প্রয়োগের জায়গায় বরাবরই খুবই দুর্বল। স্যার, এক্ষেত্রে কি কোনো গ্লোবাল এক্সাম্পল সামনে আনবেন কিনা, যে আমরা হয়তো যেটা বললেন যে অনুসরণ করার যে প্রবণতা, যে অন্যান্য শহরে হয়তো আমরা ফ্লাইওভার বা ফুটওভার ব্রিজ বা ইউলুপ তৈরি করার ক্ষেত্রে ঢাকাকে অনুসরণ করব, যেটা কিন্তু আসলে ভালো উদাহরণ না এখনকার প্রেক্ষাপটে। কিন্তু বৈশ্বিক কোন উদাহরণটা আমরা অনুসরণ করতে পারি, যেটা আমাদের যে আইন বিধি বা এগুলো মেনে চলার ক্ষেত্রে আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবে? দেখেন, এই আমেরিকান যে সকল শহরগুলো তৈরি হয়েছে, আমেরিকান শহরগুলো মডার্ন এরাতে সবই ওই কার বেস শহর তৈরি হয়েছে, যেটাকে আমরা এখন সবাই কিন্তু খারাপই বলছে, যে বরং সেখানে গণপরিবহন ব্যবস্থাকেও ফোকাস করে যদি শহর তৈরি হতো তাহলে ভালো হতো। এই এক্সাম্পলটার বিপরীত চিত্র আপনি দেখবেন যে যখন ইউরোপিয়ান সিটিগুলোতে আসেন, ফর এক্সাম্পল বার্লিন, স্টকহোম, লন্ডন, অন্যান্য শহরগুলো যেগুলো আছে, আমস্টারডাম খুবই ভালো এক্সাম্পল, আমস্টারডাম, সেখানে আপনি দেখবেন যে মাল্টিমোডাল একটা অ্যাপ্রোচ সেখানে আছে। সেখানে ওয়াটারওয়ে, রোড এবং রেল এগুলোকে ইন্টিগ্রেট করে মাল্টিমোডাল এক ধরনের অ্যাপ্রোচ নিয়ে শহর তৈরি করে, যেখানে মূলত ওয়াকিং ফ্রেন্ডলি সিটি তৈরি করে। মানুষের পায়ে হাঁটার মধ্যে দূরত্বে সমস্ত ডেইলি নিডসগুলো যেন সে ফুলফিল করতে পারে। ভালো শহর তৈরি করার জন্য প্রধানত ট্রান্সপোর্ট প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, ল্যান্ড ইউজ, ভূমির ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, ডেন্সিটিটা কেমন হবে সেটা খুব ইম্পর্টেন্ট। এগুলো মানে পরস্পরের সাথে সংযুক্ত, এবং এগুলোকে সঠিক রেশিওতে মেনটেন করাটা খুবই জরুরি। এটা যদি না করতে পারে তখন দেখা যায় একটা জায়গাতে অনেক মানুষ। আবার আমরা পাশাপাশি কম্প্যাক্ট ডেভেলপমেন্টের কথাও বলি। আপনার মনে আছে আদনান মোর্শেদ একবার একটা কম্প্যাক্ট ডেভেলপমেন্টের পক্ষে কথা বলছিলেন, ব্লক ডেভেলপমেন্টের। সেখানেও কিন্তু একটা অপটিমাম ডেন্সিটি আছে, সেটাকে বলছে পার একরে কোনোভাবে যেন 200-র বেশি ক্রস না করে। 200-200+ মানে কাছাকাছি থাকলে মানে সেটাকে ম্যানেজ করা যায়, প্রোভাইডেড সেখানে ইনফ্রাস্ট্রাকচার এবং গ্রিন স্পেসটা যেন থাকে। তো এভাবেই জিনিসগুলোকে সাজাতে হয়। কিন্তু কম্প্যাক্ট ডেভেলপমেন্টের মানে কিন্তু এই না যে আমাদের লালবাগের মতো পার একর ডেন্সিটি 600 হয়ে যাবে, অথবা বাড্ডার মতো পার একর ডেন্সিটি আপনার 450 হয়ে যাবে। আপনি দেখেন বাড্ডা এলাকাতে কোনো রকমের গ্রিন স্পেস নাই, শুধু প্লটের প্লট এবং 6তলা 7তলা করে বিল্ডিং। আমরা খুব ছোট ছোট প্লটে অনেক বেশি পরিমাণ মানুষ বসবাস করে। এই জায়গাগুলো মানে সাজানো দরকার। ঢাকা যতটুক হয়েছে, ঢাকাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে যেমন আনা প্রয়োজন, তেমনি অন্যান্য শহরে এই ঢাকার ভুলটা যেন আমরা দ্বিতীয়বার সেখানে রিপিট না করি, সেই শিক্ষাটা যেন আমরা সেখানে ব্যবহার করতে পারি, ওইটাই হচ্ছে আসল। অনেক ধন্যবাদ স্যার। মোটা দাগে আসলে আমাদের আজকে আলোচনার সারমর্ম এটি হয়ে থাকলো যে ঢাকার ভুলটা যেন আমরা আমাদের অন্য শহর নগরের ক্ষেত্রে না করি, এবং বিশেষ করে ছোট শহর এখনও যেগুলো আসলে টিকে আছে বা সম্ভাবনা আছে, সেগুলো সম্ভাবনা যেন আমরা নষ্ট না করি।
অনেক ধন্যবাদ স্যার। নিশ্চয়ই যারা আমাদের এই আলোচনা শুনছিলেন তারা বিষয়গুলো নিয়ে ভাববেন, এবং যদি নীতি নির্ধারণী পর্যায়ের কেউ এই কথাগুলো শুনে থাকেন তাদেরও হয়তো ভাবনার উদ্রেক হতে পারে। ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এ ছিল আমাদের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট মাহতাব হোসেন সিদ্দিকী, যার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি নিয়ার অ্যাবাউট 20 ইয়ার্সেরও বেশি, এবং অ্যাজ আ প্রিন্সিপাল আর্কিটেক্ট হিসেবে উনি কাজ করছেন। আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স একটু ছোট করে আমাদেরকে বলতেন, বা কোন জায়গা বা কোন ফিল্ডে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেটা যদি বলতেন। ধন্যবাদ। আমি আর্কিটেক্ট মাহতাব হোসেন সিদ্দিকী। আমি কাজ করছি আর্কিটেকচার এবং সাথে সাথে ইন্টেরিয়র ডিজাইনার এবং আরবান ডিজাইন নিয়ে। তো আমাদের যে ফিল্ডটা, তাতে আর্কিটেকচার, ইন্টেরিয়র এবং আরবান ডিজাইন প্রত্যেকটা কিন্তু ইন্টারলিঙ্কড। তো একটা বাদ দিয়ে একটা বাদ কাজ করার ক্ষেত্রে যেই জিনিসটা আমাদের চলে আসে, মানে আলাদা হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে, আসলে জিনিসগুলো খুবই ইন্টিগ্রেটেড এবং আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করতে হয়। প্রথমত আর্কিটেকচার হচ্ছে একটা ইন্টেরিয়র থেকে ডেভেলপ করে, আবার এই আর্কিটেকচারটা যখন শহরে বসে তখন শহরের পরিবেশের সাথে ম্যাচ করে। তো আলটিমেটলি পুরো পরিবেশটাই যখন আমাদের সাথে একাত্ম হয়ে যায়, তখনই একটা ভালো আর্কিটেকচার এবং আরেকটা এনভায়রনমেন্ট আমরা পাই। তার মানে ব্যাপারটা এমন যে আসলে যে কোনো ডিজাইন ইন্সপায়ার হচ্ছে তার আশেপাশে কি আছে, এনভায়রনমেন্টের একটা ব্যাপার থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ কোন স্টোরিতে বা কোন ধরনের কালচারে বা কোন ধরনের ওয়ার্কফোর্স এখানে পরবর্তীতে ইউজ করা হবে, এই সব কিছু দিয়ে। জি, এক্স্যাক্টলি। হ্যাঁ, সো আপনি যেটা বলছিলেন, আপনি রেসিডেন্সিয়াল প্রজেক্ট এবং ইন্টেরিয়রের কাজগুলো অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো করে থাকেন। সো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টগুলোর ক্ষেত্রে আসলে কোন ব্যাপারগুলো আপনাদেরকে বেশ প্রায়োরিটি দিয়ে কাজ করতে হয়? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন। কারণ আমরা চিন্তা করি যে আর্কিটেকচারের যখন আমরা কাজ করি তখন ছোট স্কেলে যখন কাজ করি, ইউজার কতজন বা কতজন মানুষের জন্য আমরা কাজ করছি। একটা রেসিডেন্সে 100 বা 150 মানুষ থাকছে। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট করছি বা একটা বড় মাস্টার প্ল্যান করছি, তখন কিন্তু 8,000 10,000 লোক থাকছে। তো ওরা যখন কাজ করছে, কাজের এনভায়রনমেন্টটা চেঞ্জ করছে, ওদের ডেইলি ওদের যে এনভায়রনমেন্ট বা ওদের যে টেম্পারেচার, ওদের যে এয়ার ফ্লো, ওগুলো যখন আমরা কাজ করছি তখন কিন্তু দেখছি যে আমাদের ছোট একটা ইনপুটের জন্য কিন্তু অনেক লোক, অনেক মানুষ কিন্তু মানে উপকৃত হচ্ছে। তো ওই জায়গাগুলোতে আসলে খুব থটফুল কিছু আইডিয়া যদি আমরা দিতে পারি, এবং ম্যাটেরিয়াল সিলেকশন খুব ইম্পর্টেন্ট, যেমন ফ্লোর ম্যাটেরিয়াল, রুফ ম্যাটেরিয়াল এবং ওদের পেইন্টিং, কালার সিলেকশন, এই জিনিসগুলো যদি হয় আমাদের অনেক বেশি কমফোর্ট এবং এয়ার ফ্লো এবং টেম্পারেচার দিক থেকে অনেক বেশি বেনিফিট আমরা পাই। মানে যদি আমাদের মাল্টি স্টোরেজ প্রজেক্ট হয়, তাহলে নিচের লেভেলগুলোতে যে টেম্পারেচার আমরা পাই, টপ লেভেলগুলোতে টেম্পারেচার বেড়ে যায়। ওই টেম্পারেচারগুলোকে আমরা চেষ্টা করি নিচের লেভেলের সাথে অ্যাডজাস্ট করে আনার জন্য। তো রুফে যেহেতু হিটটা রেডিয়েট হচ্ছে, তো যতটুকু সম্ভব আমাদের যদি ট্রান্সফারটা কমানো যায়, তো ওই রুফ ম্যাটেরিয়াল সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের দেশে কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালের মধ্যে রুফ অত কনক্রিট অথবা শিটিংই হয় বেশি, তো কিছু ইনসুলেশন ইউজ করা যায়। আর যদি উপরে টপে যদি আমরা কোনো ম্যাটেরিয়াল, অলরেডি এখন বাজারে অনেক ভালো ভালো ম্যাটেরিয়াল এসছে, অনেক রিসার্চ হচ্ছে, অনেক ডেভেলপমেন্টও হচ্ছে। তো তার মধ্যে কিন্তু এখন অনেক মেমব্রেন, রুফের ট্রিটমেন্ট এবং কেমিক্যাল পেইন্ট, অনেক কিছু কিন্তু ভালো ভালো। তো আমাদের মনে হয় এই জিনিসগুলো যদি আমরা এক্সপার্টদের সাথে কাজ করার সময় ডিসকাস করে করে কাজ করি, তাহলে অযথা বা ভুল ডিরেকশনে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করাটা আমাদের কমে যাবে। আমার যদি কোনো ইচ্ছা থাকে বা কারো যদি কোনো ইচ্ছা থাকে যে আমি একটা, থাকে না যে আমি একটা ফিচার রুম করতে যাচ্ছি কোথাও, সেই জায়গাগুলোতে আসলে মানুষ সাধারণত যেটা করা হয়তো ডিফারেন্ট কালার চুজ করে হয়তো কিছু করে, বাট টেক্সচার পেইন্ট কি কোনোভাবে এখানে কোনো হেল্প করতে পারে? হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম যে টেক্সচার এখন কিন্তু ম্যাটেরিয়ালের কোয়ালিটিটা নিয়ে কিন্তু আমরা ফিনিশ ম্যাটেরিয়াল হিসেবে দেখতে চাচ্ছি। যেমন ব্রিককে আমরা কিন্তু ব্রিকের উপর প্লাস্টার করছি না, কিন্তু ব্রিকের উপরে আবার একটা কোটিং লাগছে, যেটা কিনা আমাদের ব্রিকটাকে, ময়েশ্চারটা কন্ট্রোল করছে। তার মানে একটা ম্যাটেরিয়াল কিন্তু লাগছেই। তারপরে কনস্ট্রাকশনের যে আমরা ফেয়ার ফেস করছি, সেটাকেও যদি আমরা রেখে দিতে পারি, শাটারটা ভালো করে করতে পারি, ফিনিশিংটা কিন্তু আমরা আনতে পারছি। তো সেক্ষেত্রে টেক্সচার পেইন্টটা যেসব জায়গাতে করা সম্ভব হয় না কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ইন্টারনাল ইউজেও কিন্তু টেক্সচার ম্যাটেরিয়ালটা আনতে পারছি, যার সাথে আমরা হয়তো ওই ফ্লেভারটাও পাচ্ছি, এবং ওটার যতটুকু আগে একটু ডিফারেন্ট ছিল, কিন্তু এখন কিন্তু ভেরি ক্লোজ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের ফিনিশিংয়ের কাছাকাছি ইন্টেরিয়র ওই টেক্সচার পেইন্টগুলো আসছে।
এর অ্যাপ্লিকেশন এবং মেনটেনেন্স কিন্তু অবশ্যই কারোর সাথে এক্সপার্টদের সাথে কথা বলে নিতে হবে। হ্যাঁ, ইউজুয়ালি আমরা যেটা দেখি যে সাধারণত ওয়াশরুমের অপোজিট ওয়ালে ড্যাম্প চলে আসছে, ওখানে যদি ফার্নিচারও থাকে সেই ফার্নিচারটা নষ্ট হয়ে যেগুলো যাচ্ছে। কনস্ট্রাকশনের সময় বা কাজ করার সময় যদি এগুলো অ্যাপ্লাই করা যায় তখন হবে কি জিনিসগুলো ইজি হয়ে যায়, পরবর্তীতে সেটাকে আলাদা আইটেম হিসেবে আনতে হয় না, কারণ এগুলো বিল্ট ইন আইটেমের মধ্যেই চলে আসা উচিত। তো সেইখানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা এতটাই রুটেড একটার সাথে একটা, যে একটার যে প্রোডাক্ট খারাপ তা বলা যাবে না, আমাদের হয়তো সিস্টেমটাতে ভুল হয়েছে। তো সেই জন্যই কিন্তু প্রথম থেকে আমি বারবার বলছি যে এক্সপার্ট আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ডিজাইনার ওনাদেরকে ইনভলভ করলে ওই সাজেশনের মধ্যে যদি কনস্ট্রাকশন করা যায় পরবর্তী অনেক হ্যাসেল থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এই জায়গায় যদি আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এখন অনেক এক্সপার্ট প্রোডাক্ট বা অনেক সলিউশন মার্কেটে এসে সেটা যদি একটু জেনে ওটাকে অ্যাপ্লাই করা যেতে পারে, সেই ক্ষেত্রে হয়তো একটা মানে আমার এই বিল্ডিংটার লংজিভিটিটা হয়তো বেড়ে যাবে। সো এই জায়গায় ড্যাম ব্লক টুকে একটা প্রোডাক্ট আছে যেটা অ্যাকচুয়ালি সিমেন্টিশিয়াস কোটিং, প্লাস্টারের উপরে যদি আপনি অ্যাপ্লাই করে ফেলেন সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে আসলে আপনার যে নোনা এবং ড্যাম্পের যে সমস্যাটা আছে সেটা আসলে আর আসছে না। সো এই যে এই প্রোডাক্টগুলো যদি আমরা একটু জানতাম যে আসলে কোথায় ইউজ করতে হবে এবং কখন ইউজ করতে হবে, এবং অ্যাপ্লিকেটর ফার্মটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সো ওই জায়গাগুলো বোধহয় ফোকাস করলে সবার জন্য দেখা যাচ্ছে যে লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনি আসলে যখন কোনো পেন সিলেক্ট করেন কোন ব্যাপারগুলো বেশি প্রায়োরিটি দেখেন? ওয়াশেবিলিটি অর অ্যাকচুয়ালি ফিনিশ, কি ব্যাপার আপনি দেখছেন? যখন যেখানে যে টাইপের ফিনিশিং, যেমন ডাইনিংয়ের একরকম, বেডের একরকম, কিচেনের একরকম, টয়লেটের একরকম, এই যে চেঞ্জ, যেমন টয়লেটে কিচেনে ময়েশ্চার থাকে, তো ময়েশ্চারটা যখন থাকে ওই ময়েশ্চারটা কিন্তু ওই ময়েশ্চার প্রোটেক্টেড পেইন্টই ইউজ করতে হবে, এবং কালারটা তো সমস্যা হয় না কিন্তু কোয়ালিটিতে থাকতে হবে। এবং ডাইনিংয়ে যে লিভিংয়ের যে জিনিসটা, আমার বেডরুম, আমি কত স্টাডি রুম, তো এই যে ভ্যারাইটিগুলো, ভ্যারাইটি ওয়াইজ যদি প্রোডাক্ট সিলেক্ট করা যায় এবং ওই ময়েশ্চার এবং অন্যান্য রিফ্লেক্টেন্স বা কালারের মোড চেঞ্জ করে, তাহলে কিন্তু প্রজেক্টগুলো পারফেক্টলি ডিজাইনড এবং পারফেক্টলি ইউজেবল হয়। ময়েশ্চার কথা বারবার আসছিল, ময়েশ্চার কত থাকলে মিনিমাম পেইন্টে যাওয়া উচিত? তো ওগুলো আসলে মানে ওই যে আপনাদের এখন যেগুলো পাওয়া যায় মিটার মেজার করে ওইখানে স্পট সলিউশনগুলো দিতে পারলে সবচেয়ে ভালো। তার মানে ময়েশ্চার মিটারে 12 পর্যন্ত আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি এই সারফেস আসলে পেইন্টের জন্য উপযোগী। সো এটা আসলে আমাদের চেক ওগুলো একটু দেখে বুঝে তারপরে মানে সাজেশন দিলে জিনিসটা ইউজেবল হবে ভালো। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। জি দর্শক, আজকে আমরা আবার কথা বললাম আমাদের এক্সপার্ট আর্কিটেক্টের সাথে, এবং সেখান থেকে আসলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট বা যদি আমরা রেসিডেন্সিয়াল প্রজেক্টের কথাই বলি না কেন, আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই সারফেসটাকে আমরা কতভাবে ভালো রাখতে পারি, তার জন্য যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ময়েশ্চারের ব্যাপারটা, এবং টেক্সচার পেইন্ট আমাদের বিল্ডিংয়ে নতুন মাত্রা যোগ করতেও হেল্প করতে পারে। আশা রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেইলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.